আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দীর্ঘ বেশ কিছুদিন পর বা ঈদের ছুটির পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সাথে বেশ অনেকদিন পরে সাক্ষাৎ হলো। যাক, ভালো লাগতেছে যে আবার আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি সুস্থ স্বাভাবিকভাবে। এটাই আল্লাহর কাছে আসলে লাখো কোটি শুকরিয়া। তো আমরা ফার্মেসি পড়তেছিলাম। মনে আছে কি, কি পড়েছি? মনে আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, স্ক্রিনে যাই, তারপরে আমি আবার সাবজেক্টগুলো আপনাদেরকে দেখাবো। আজকে আমরা আসলে পড়বো যা সেটা হচ্ছে ওষুধ প্রস্তুত করার হ্যানিম্যান ৯টা ফর্মুলা দিয়েছিলেন, তার মধ্যে আমরা ৬টা পড়ে ফেলেছি। ইতিপূর্বে আমাদের ক্লাসে আমরা ৬টা ফর্মুলা পড়েছি ওষুধ তৈরি করার। শেষ ৩টা ৭, ৮, ৯ এই ৩টা ফর্মুলা আমরা আজকে জানবো। আর এছাড়া আমাদের ওষুধগুলা কিভাবে প্রস্তুত করা হয়, হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতের প্রণালীগুলি সম্পর্কে জানবো। তো আমি এক কাজ করি, স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে কয়েকটা ছবি দেখাই যে আমাদের হোমিও ওষুধগুলো বা প্রস্তুত কিভাবে করে এই বিষয়গুলোতে। তারপরে আমি আমার মূল বিষয়ে আলোচনা শুরু করি। তো আমি এখন স্ক্রিনে যাচ্ছি। আচ্ছা, আপনারা আমাকে রেসপন্স করবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা, দেখা গেলে ভালো। দেখা গেলে বা আমার ভয়েস শুনতে পেলে, যদি না ভয়েস শুনতে পান বা না দেখতে পান, তাহলে কিন্তু আমি শুধু বলে যাব, ক্লাসটা সঠিকভাবে আসলে নেওয়া হবে না বা বোঝানো হবে না। ঠিক আছে। এখানে দেখেন একজন হোমিওপ্যাথিক ডাক্তার। যদিও এই ছবিটা আসলে ই করে আমি বড় করছি, বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি একটু বড় করেছি। এখন দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? বড় একটা ছবি। ইনি একজন হোমিও ডাক্তার। এটা হচ্ছে ওনার সম্ভবত ওষুধ কোম্পানির একটা ল্যাব। হাতে তৈরি ওষুধ এখনো ব্রিটেনে ওরা এইভাবে হাতে তৈরি ওষুধ মানে প্রস্তুত করে এবং বাজারজাত করে থাকে। তো এখানে ওই যে পেছনে মানে সারি সারি ওষুধ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? এই যে এদিকে ছোট ছোট করে। একটু রেসপন্স করবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আপনি আচ্ছা চালায় যান, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, তারপরে এই পেছনে যে সারি সারি ওষুধ, এগুলি হচ্ছে ব্যাক পটেন্সি। অর্থাৎ আমরা যখন 1x 2x 3x 4x এভাবে ওষুধ তৈরি করি, এই ওষুধগুলি ওই রকম ছোট ছোট ফাইলে তৈরি করে সেগুলি এখানে সাজিয়ে রাখা হয়। এখনো যারা ম্যানুয়ালি ওষুধ তৈরি করে নিজে ব্যবহার করে এবং বাজারজাত করে, এইভাবে ছোট ছোট শিশিতে সেই ওষুধগুলো তৈরি করে লেবেল দিয়ে এগুলিকে সংরক্ষণ করে রাখা হয়। আর এখানে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান অর্গাননে বলেছেন, বা আপনারা ফার্মেসিতেও পাবেন, যে এরকম একটা বইয়ের চামড়ার কভারযুক্ত একটা বইয়ের উপরে 1 থেকে 1.5 ফিট উঁচু থেকে সজোরে আঘাত করতে হয় 10 থেকে 12 বার। এটা উনি তাই দেখাচ্ছেন যে 10 থেকে 12 বার
এভাবে আঘাত করে তারপর ১ থেকে ২ শক্তি, ২ থেকে ৩ শক্তি, ৩ থেকে ৪ শক্তি এভাবে মানে শক্তিকরণ করা হয়। তো এভাবে এটা উনার সজোরে হাতে এটা কি? এটা তো লাইটের মতো কিছু একটা দেখা যাচ্ছে। উপরে এটা কি আচ্ছা আবছা, আবছা দেখা যাচ্ছে? আচ্ছা। এটা লাইটের মতো দেখাচ্ছে মানে এই ছবিটা আসলে অস্পষ্ট উনার হাতে আসলে একটা ওষুধের বোতল। সম্ভবত এই ছবিটা যখন উঠিয়েছে কোনো একটা লাইট মানে ওইখানে পড়ে মানে ওই হাত থেকে ঠিক এই বইয়ের উপরে সজোরে উনি ওষুধটা মানে করেন মারেন। মারলে যে মানে ঝাঁকি উৎপাদন হয় তাতে প্রত্যেকটা মলিকুল ভাঙতে থাকে। ভেঙে শক্তি বা এনার্জি উৎপাদন হয়। না ওই যে উনি যে হাত উনার হাতে কি ওটা কি ব্যাগ কি? চামড়ার ব্যাগ বা অন্য কিছু? না, উনার হাতে একটা ওষুধের বোতল। ও বোতল। এটা কি কাঁচের বোতল হবে না প্লাস্টিকের নিলে কাচের ভালো হবে? না কাচের বোতল। উনার হাতে বোঝা যাচ্ছে কিন্তু অস্পষ্ট এই যে ঠিক লাইটের এই পাশে দেখেন একটু কালো মতো একটা আছে হাত দিয়ে ধরে রেখেছে। এই ওষুধটা এভাবে সজোরে ঝাঁকি দেয়। আমি দেখি আমি শেষের দিকে প্রয়োজন হলে আমি দেখাতে চেষ্টা আচ্ছা, করব। এখানে আমি একটু আপনার সাথে একটু শেয়ার করি। এটা তো কাঁচের বোতল হলে এত জোরে ঝাঁকি দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা না। বাট আমি একটা ভিডিওতে আমি দেখেছি একটা বিদেশি ইয়েতে। এটা আপনার কাঠ হ্যাঁ, দিয়ে করে কি এরকম মনে করেন ৫টা ৭টা এরকম খোপ তৈরি করে। তো ওর মধ্যে হুম, বোতল ঢুকাইয়া ওইটা আপনার এই যে একটা হ্যামারের মতো আরকি। ওটা বন্ধ করে ওই হ্যাঁ, মানে কাঠের যে এদিকে নিচের দিকে প্লেন থাকে ওইটা দিয়ে হ্যাঁ, আপনার ওই কোনো রাবার বা কোনো বইয়ের মধ্যে বা এগুলো বাড়ি মারে। তো ওইটা হ্যাঁ, তারা বলছে যে সবচেয়ে সেফ আরকি। মানে ওই কাঠের মধ্যে গর্ত করে ওই বোতলের মাপে খোপ করা থাকে। ওর মধ্যে মনে করেন একসাথে ১০টা প্লেস করে দেয়। জি। ম্যানুয়ালি করতে গেলে একটু সুবিধা। এটার নামটা আমি ঠিক জানি না। হ্যাঁ? আচ্ছা, ওটা একটা ভিডিও হ্যাঁ, দেখেছি আরকি আমি এরকম। তো ওইটাও আমার না কাছে খারাপ মনে হয় নাই পলিসিটা। আচ্ছা মানে সেটা একদম আমি সম্পূর্ণ জানি। কাঠ দিয়ে তৈরি। কাঠের তক্তা দিয়ে তৈরি আরকি জিনিসটা। জি, জি। ওটা হচ্ছে ৫০ সহস্রতমিক ওষুধগুলি যখন তৈরি করা হয় ওটা বড় বোতলেই করা যায় না। ওটা হচ্ছে ছোট ১ ড্রাম বা ২ ড্রাম শিশি ওই গর্তগুলোর মধ্যে করে এটা ঢাকাতে পাওয়া যায়। ওই কাঠের মানে ওই হ্যামারের মতো এগুলি পাওয়া যায় যারা ৫০ সহস্রতমিক ওষুধ তৈরি করে অথবা এমনি ব্যাক পটেন্সি এনে পটেনটাইজ করে তারা ওভাবে তৈরি করে। অথবা এখনো যারা মনে করেন ম্যানুয়ালি ৫০ সহস্রতমিক ওষুধগুলো এই শক্তিকৃত করে বাজারজাত করে ম্যানুয়ালি তারা ওগুলি ব্যবহার করে। ওগুলি কিনতে পাওয়া যায়। আপনি যেটা বলেছেন ওইটা আমি দেখেছি। মা মা মাথাটা ৪ কোণা আর ইটা লম্বা হয়ে আসে। উপরেই আটকিয়ে দেয়। এটা হচ্ছে এই বোতলগুলা তা না। এটা হচ্ছে যে আপনার লম্বা সাইজের বোতল সাধারণত বেশি পরিমাণে ওষুধ ধরেন ১ লিটার, ২ লিটার এই পরিমাণ ওষুধ তৈরি করার জন্য এটা বুঝেছি। কিন্তু ব্যবহার আমার করে। প্রশ্ন হচ্ছে যে আপনারা মানে এইভাবে করলে কি এটা যদি ভেঙে যায় তাহলে এত মানে এত টাকার হ্যাঁ, ওষুধ আপনার ভেঙে কথাটা গেল। ঠিক আছে। কিন্তু এখানে সেই জন্যই বাছাই করা বোতল নেয়া হয় যেই বোতলগুলা এই আঘাতে ভাঙবে না। তারপরে মনে করেন যে এর চান্স থাকে না তা না কিন্তু খুব কম। সাধারণত যেই বোতলগুলা ব্যবহার করা হয় মানে সব ধরনের বোতলে এই কাজে ব্যবহার করা হয় না। এই কাজে ব্যবহারের জন্য আলাদাভাবেই একটু লম্বা টাইপের বোতল ব্যবহার করা হয় এবং এর গোড়াগুলো বেশ শক্ত থাকে। আমরা কি প্লাস্টিকে যেতে পারি না? নাকি না কাঁচের বোতলে কোনো সুবিধা আছে? আচ্ছা, প্লাস্টিক আসলে পরিপূর্ণ নিউট্রাল না। আমরা যদিও ওষুধ দিচ্ছি এখন সুবিধার জন্য, দামে কম, ব্যবহারের সুবিধা এইজন্য। কিন্তু কাজ যতটা নিউট্রাল কিন্তু প্লাস্টিক কেমিক্যাল রিঅ্যাকশন করতে পারে। আপনার একেক ওষুধ, একেক অ্যাসিড বা একেক কিসের সংস্পর্শে আসার কারণে সে কাঁচটাই গলে যেতে পারে। অথবা তার কাঁচের ওই প্লাস্টিকের সাথে এর মধ্যে একটা বিক্রিয়া করে নতুন একটা অ্যাকশন বা রিঅ্যাকশন তৈরি করতে পারে। এইজন্য প্লাস্টিকটা আসলে খুব সেফ না। ঠিক আছে? আমি পরে আবার দেখাবো। মানে এটা বোঝানোর জন্য উনার হাতে একটা লম্বা বোতল। এটা সম্ভবত 100 এমএল এরকম বোতল আমার কাছে মনে হচ্ছে। আর ওই বোতলগুলা হচ্ছে 1 থেকে 2 ড্রাম আপনি যেটা দেখেছেন। আচ্ছা, তো আমরা পরের ছবিতে যাই। মানে এইটা এই যে কথা বললে বুঝতে সহজ হয় সেটাই। যেমন এই যে এখানে খল এবং নুড়ি দেখেছেন? এই যে এই যে মর্টার এন্ড পেস্টাল এই যে নিচেরটা হচ্ছে একটা কাপের মানে
কড়ির বাটির মতো, আর উপরের এটার মাধ্যমে ঘর্ষণ করে আসলে বিশেষ করে বিচূর্ণ যে ওষুধ তৈরি করা হয় সেটা এর মাধ্যমে তৈরি করা হয়। এটা আমরা আরো পাবো এখানে। এই যে পাতাগুলা দেখতেছেন না, এটা থুজা অথবা স্যাবাইনা। স্যাবাইনা আর থুজার পাতাগুলো প্রায় একই। ঝাউ গাছ থেকে থুজা ওষুধটা তৈরি হয়, কিন্তু এর দুইটা মানে শ্রেণী আছে, একটা স্যাবাইনা আর একটা থুজা। এখানে সেই ইটা। আর এখানে আরেকটা পটেন্টাইজেশন একটা জিনিস দেখিয়েছে, যে প্রথম ধরেন ওয়ান থেকে টু, টু থেকে থ্রি, থ্রি থেকে ফোর, এই যে মানে একটা থেকে আরেকটা কিভাবে তৈরি করা হয় তার একটা নমুনা দেখানো হয়েছে। প্রথম একটা তৈরি করলো, সেখান থেকে আবার মনে করেন 1% নিয়ে আর 9% বা 99% আপনার ভেহিকেলস ওই ডিস্টিল ওয়াটার বা আরএস নিয়ে সেখান থেকে যে ওষুধ তৈরি করা হয় আরএস এর মাধ্যমে, সেটাই এখানে মানে একটা প্রক্রিয়া দেখানো হয়েছে ছবির মাধ্যমে। আচ্ছা, আমরা আরো কয়েকটা ছবিতে যাই, আমি সবই এই দেখাবো ইনশাল্লাহ। এই যে এখানে উনি এই যে ঢালতেছে ফলের মধ্যে, ধরেন এটা কালো জিরাই হোক বা ওর থেকে ধরেন একটা নাইজেলা স্যাটাইভা আমরা ওষুধ তৈরি করব কালো জিরা থেকে। ধরেন এই যে কালো, এটা কথার কথা, উনি অন্য কোনো হতে পারে, আমি বোঝানোর জন্য বলছি যে যেহেতু কালো দেখে মনে হচ্ছে যে কালিজিরা। আচ্ছা, এটা থেকে আমরা ওষুধ তৈরি করব। এর নাম হচ্ছে নাইজেলা স্যাটাইভা। তো প্রথমে এখানে ঢাললো, ঢেলে এর সাথে সুগার অফ মিল্ক মনে করেন যে 9% নিয়ে এরপর ঘর্ষণ করা হবে। ঘর্ষণ করে যে চূর্ণ হলো, এটা 1 ঘন্টা পর্যন্ত 3টা ভাগ করে আমি এর আগে দেখিয়েছিলাম। 10 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আবার 10 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আবার 10 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এভাবে সাধারণত 3টা ভাগ করা হয়। এবং এই পুরা মনে করেন সুগার অফ মিল্ক 99% বা ওই যে 9% এটাকে 3টা ভাগ করা হয়। ভাগ করে প্রথমে এক ভাগ ধরেন 10 মিনিট এবং 10 মিনিট, 20 মিনিট কাজ করা হয়। তার মধ্যে 6 মিনিট ঘর্ষণ করতে হয়, 3 মিনিট ওইটা মিশাতে হয়, আর 1 মিনিট ওই সমস্ত কিছু চেয়েছে ওর সাথে মিশ্রণ করতে হয়। এটা শেষ হলো, দ্বিতীয় 10 মিনিট কাজ করতে হয়। এভাবে টোটালি আমাদের কাজ করতে 1 ঘন্টা সময় লাগে, মানে 1 পাওয়ার থেকে 2 পাওয়ার ওষুধ তৈরি করতে। এবং ঘর্ষণ করে ওষুধ তৈরি করা এই জন্য একটু সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। সেই তুলনায় আপনার ওই যে ডিস্টিল ওয়াটারে যেটা শক্তিকৃত ওষুধ তৈরি করা হয় ওইটা সহজ, কিন্তু সব ওষুধ ওইভাবে করা যায় না। আজকে সেই ইটাই পড়ব। আচ্ছা, আমরা তারপরের স্লাইডে যাই। এখানে অবশ্য একটা জিনিস দেখেন, খুব ভালো একটা ছবি। আচ্ছা, এটা হচ্ছে প্ল্যান কিংডমের ছবি। অর্থাৎ আমরা যে ওষুধ তৈরি করি প্রধানত কিন্তু 6টা সোর্স। এরপরে এখন আরো মনে করেন 3টা, 9টা বা আরো বেশি সোর্স বলে থাকে, কিন্তু প্রধান যে সোর্স মানে যেই জিনিসগুলা দিয়ে আমরা হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করি সেই সোর্সগুলা সম্পর্কে প্ল্যান্ট কিংডম, মানে যত ধরনের গাছপালা আছে সেটা। এরপরে দেখেন এনিম্যাল কিংডম। এই যে এখানে অনেক প্রাণী দেখা যাচ্ছে না, এই প্রাণীগুলার কোনোটার মনে করেন যে বিষ, কোনোটার লালা, কোনোটার মনে করেন যে হয়তো মাংস। এভাবে বিভিন্ন প্রাণীর বিভিন্ন অংশ থেকে আমরা ওষুধ তৈরি করি এনিম্যাল কিংডম থেকে। যেমন সাপের বিষ থেকে হয়, গরুর মাংস থেকে হয়, এরকম অনেক কিছু থেকে হয়, অনেক কিছুর বিষ থেকে যে ওষুধগুলা, হরিণের মৃগনাভি থেকে হয়, ঠিক আছে, পিঁপড়ার মুখের লালা থেকে হয়, এই অ্যাপিসমেল যেমন এই আপনার মৌমাছির হুলের বিষ থেকে তৈরি হয়। এরকম এক একটা, আবার পুরো প্রাণী যেমন ব্লাটা ওরিয়েন্টালিস, এটা হচ্ছে তেলাপোকা, পুরো তেলাপোকা থেকেই ওষুধ তৈরি হয়। এটা হচ্ছে প্ল্যান্ট কিংডম। এরপরে আছে আপনার মিনারেল, যত ধরনের খনিজ পদার্থ আছে সেই খনিজ পদার্থগুলো থেকে যে ওষুধ তৈরি করা হয় এটা। এটা সাধারণত প্রথম অবস্থায় আমরা করতে পারবো না। এই মিনারেলগুলো সরাসরি ডিস্টিল ওয়াটারে যদি ঝাঁকি দেই এটা কিছুই হবে না। ধরেন একটা পাথর, একটা লোহা বা একটা মনে মানে কি বলবো স্বর্ণ, সেটা কি এমনি হবে? এটা কখনোই ওষুধ তৈরি করতে পারবো না এবং গুঁড়ো করতে পারবো না। প্রথমে হয়তো মনে করেন কোথাও থেকে একটু গুঁড়া করে নিলাম বা ডাস্ট, তারপরেও এটা পানিতে মিশবে না, দ্রবীভূত হবে না। এই জন্যই আমাদের টাইট্রেশন বা ওই যে ঘর্ষণ প্রক্রিয়াতে যেতে হয়। ঘর্ষণ প্রক্রিয়াতে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত যাওয়ার পর, এই মনে করেন যে 6 বা 8 পটেন্সি যাওয়ার পর, এরপরে আমরা ওইটা ডিস্টিল ওয়াটারে বা আরএস এর মাধ্যমে আমরা ওষুধটা তৈরি করতে পারবো বা পটেন্টাইজ করতে পারবো, শক্তিকৃত করতে পারবো।
আচ্ছা, এবার আসা যাক আমাদের, এটা হচ্ছে নৌসর। বিভিন্ন ধরনের রোগ জীবাণু আছে না? এই রোগ জীবাণু থেকে যে আমাদের ওষুধ তৈরি হয়, যেমন যক্ষ্মার জীবাণু, তারপরে গনোরিয়ার জীবাণু, বিভিন্ন জীবাণু থেকে যে তৈরি হয়, এটা হচ্ছে সেই নৌসর মেডিসিন। এরপরে আসেন সার্কোল। এটা হচ্ছে যে সুস্থ গ্রন্থি, যেমন ডগ মিল্ক, কুকুরের দুধ, বিড়াল ক্যাট মিল্ক আছে, মানুষের মনে করেন যে মিল্ক, এরকম বিভিন্ন জিনিস থেকে বা সুস্থ গ্রন্থি থেকে, যেমন থাইরয়েড গ্ল্যান্ডের মনে করেন যে হরমোন যেটা আছে, এই ধরনের ওষুধগুলা এই তৈরি করা হয় সারকোডিস থেকে। ঠিক আছে? এরপরে আমরা, এটা হচ্ছে আপনার পাওয়ার বা শক্তি, যেমন লুনার, সোলার, সূর্যের আলো, চাঁদের আলো, এক্স রে, বিভিন্ন ধরনের যে শক্তি আছে, সেই শক্তি থেকে যে আমরা ওষুধ তৈরি করি, এটা সেই শক্তিকৃত মানে শক্তির ওষুধগুলাই এখানে আছে। যেমন লুনার আছে এখানে, মুন আছে, মনে করেন যে অর্ধচন্দ্র, পূর্ণচন্দ্র, এক্স রে, সোলার বলতে ওই যে সূর্যের আলো, তারপরে রেডিয়েশন, সানলাইট, বিভিন্ন সময়ের বিভিন্ন আলোগুলো, এগুলি নিয়ে আমাদের বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। তো আমরা সোর্সগুলি সম্পর্কে জানলাম। তাহলে হোমিওপ্যাথিক যে আমাদের মেডিসিনের মূল সোর্স, এরপরে ধরেন যে সিনথেটিক, অ্যান্টিবায়োটিক, আরো এইভাবে কয়েকটা মানে আরো ২-৩টা ভাগে ভাগ করা হয়, কিন্তু মূল সোর্সে হচ্ছে এগুলি। এই যে দেখেন ঘর্ষণ করার প্রক্রিয়াটা কিভাবে ঘর্ষণ করছে, দেখতে পাচ্ছেন এখানে? এই যে হাত দিয়ে খল এবং নুড়ির মধ্যে ঘর্ষণ করতেছে। এই যে ধরেন যে ওই যে, পাঁচটা জি বললেন, বল, ওই যে ৬টার মধ্যে লাস্টেরটা কি যেন ইম্পন্ডারেবলিয়া না কি যেন বলে আপনার হ্যাঁ এটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনার হচ্ছে শক্তিজ নাকি? এইটা শক্তি, এক্স-রে, পাওয়ার। মেক্স-রে, ওই যে রোদের রোদের কিরণ হ্যাঁ হাবিজাবি এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে করেন এটা সূর্যের আলো এটার থেকে ইংরেজি আমাদের টার্মটা ওষুধ। যেন কি? ইম্পন্ডারেবলিয়া? হ্যাঁ, আচ্ছা। ইম্পনডেরেবিলিয়া। আপনি লিখে নিবেন ওই মানে শব্দ ওই যে এটা। না, তবে উচ্চারণটা এটারও, জানতে চাচ্ছিলাম আরকি। মানে আচ্ছা একটু আচ্ছা, আনকমন তো। না না, আনকমনই। এটা মানে পাওয়ার বা শক্তি বলে ইম্পনডেরেবিলিয়া। রেবেলিয়া, রাইট, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, জি। এটা লুনা, দেখেন লুনার মানে চাঁদের আলো। আপনার মুন একদম মনে করেন পূর্ণ চাঁদের আলো থেকে একটা ওষুধ তৈরি করে। আবার মনে করেন যে অল্প চাঁদের আলো থেকে, সূর্যের মানে প্রখর আলো থেকে, সন্ধ্যার আলো থেকে, তারপর এক্স রে থেকে, রেডিয়েশন থেকে যে ওষুধগুলা তৈরি হয়, আমাদের এক্স রে মেডিসিনই আছে, লুনার আছে, সোলার আছে, এই নামেই মেডিসিন আছে। কিন্তু এই মেডিসিনগুলো কম ব্যবহার হয়, কিন্তু আছে, এবং এটাও কার্যকারী মেডিসিন। মানে সোর্স গুলো সম্পর্কে আজকে একটা সুন্দর ধারণা আসলো না আর ওই আমাদের? যে এমনি সার কোড যেটা বললেন, এটা কি SARCODE? সার কোড বানানটা কি? SARCODES। আচ্ছা, সার কোডস জি, মানে প্লুরালে দিছে আরকি। ঠিক আছে। আচ্ছা, এটা আর আরেকটা হচ্ছে তো বললেন সুস্থ নোসোর্স না? গ্রন্থি। নোসোর্সটা হলো আপনার রোগজ বা যেটা জীবাণু থেকে তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোগজ মানে মানে গনোরিয়ার জীবাণু, সিফিলিসের জীবাণু, এইডস এর জীবাণু, বিভিন্ন জীবাণুগুলো আছে না, যক্ষ্মার জীবাণু, জি। টিউবারকুলোসিস, যক্ষ্মার জীবাণু, এই মানে ধরনের যে মেডিসিন তো। সার কোডস আর ইয়ের মধ্যে তাহলে ডিফারেন্স হলো, সার কোডসটা তৈরি হবে আপনার সুস্থ অঙ্গ বা গ্রন্থি, সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ থেকে বা গ্রন্থি থেকে, তাই তো? হ্যাঁ, মানে অসুস্থ না, এটা সুস্থ হইতে না হবে। না না, যেমন মেমারি গ্ল্যান্ড হচ্ছে স্তন, এখন ডগ মিল্ক এখান থেকে, ডগ মিল্ক থেকে আপনার ল্যাকক্যান, এটা ডগ মিল্ক থেকে তৈরি, আমাদের অনেক বেশি ব্যবহৃত একটা মেডিসিন ডগ মিল্ক। তারপরে হচ্ছে আপনার এই আছে ল্যাকডি ফ্লোর, তারপরে এই ধরনের আরো অনেক মেডিসিন আছে। থাইরয়েড, এটা সুস্থ গ্রন্থি না, থেকেই। তাইলে 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 আপনার মনে করেন এই যে যে আপনার কি বলে এই সার্কোস আর আরটা হ্যাঁ, বললেন আপনি অ্যানিমাল কিংডম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, অ্যানিমাল কিংডমস এবং সার্কোসের মধ্যে
ডিফারেন্স যদি করি হবে, আর যদি না করি, আসলে বিজ্ঞান করে কি বুঝার সুবিধার্থে প্রত্যেকটাই অনেক বিভাজন করে পড়ায়। একটা হচ্ছে পুরো মনে করেন অ্যানিমেলটাই ব্যবহার হতে পারে, অথবা অ্যানিমালের কোনো পার্ট। আর এখানে শুধু মনে করেন যে সুস্থ যে গ্রন্থিগুলো আছে, গ্ল্যান্ড গুলা, শুধু এই গ্ল্যান্ড গুলাকে একটা মানে আলাদা পার্ট করেছে। এটা আপনার অ্যানিমেলেরই একটা অংশ। আপনি যদি আরো যান, আপনার নসর যেটা আছে, এটাও আপনার ইসেরই একটা অংশ। আপনার রোগ জীবাণু কোনো না কোনো, এটা প্ল্যান্টের মধ্যেই হয়, কোনো না কোনো আপনার অ্যানিমেলের মধ্যেই তো রোগ জীবাণু আক্রমণ করতেছে। কিন্তু সেই আক্রমণ মনে করেন যে করুক, কিন্তু এটা তো যদি ওইভাবে ভাগ না করি, তাহলে হয়তো অ্যানিম্যাল আর না হলে আপনার ওই যে প্ল্যান্ট, এর মধ্যেই তো সীমাবদ্ধ থাকবে। কিন্তু বুঝার সুবিধার্থে, চিকিৎসার সুবিধার্থে এটাকে আলাদা ভাগ করা হয়েছে। আমার কথাটা বুঝতে পারছেন? না, বুঝতে পারছি। এখন মনে করেন যেমন ল্যাকেসিস, এটা কি আমি হ্যাঁ, অ্যানিমেল কিংডম ধরবো নাকি আমি সার্কোস ধরবো? আচ্ছা, ল্যাকেসিসটা আপনার এনিম্যাল কিংডমে। এখানে শুধুমাত্র সুস্থ গ্রন্থি, গ্ল্যান্ড। সার্কোসটা আলাদা কিছুই না, শুধু গ্ল্যান্ড। আর নোসরটা শুধু জীবাণু। এটা শুধু জীবাণু, আর এটা শুধু গ্ল্যান্ডের। নোসরটা সন্দেহ নাই, ওটা তো মনে করেন রোগ জীবাণু বা রোগাক্রান্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে হইতে পারে। এটা মানুষের উপরে কিন্তু আক্রমণ করে। এখন যদি হ্যাঁ, প্ল্যান্টে আসেন, এটাও মানে জীবন্ত একটা কিছু, কিন্তু আপনাকে আক্রমণ করতেছে, আক্রান্ত না, করে এখন আপনাকে আপনি মেরে যে কি মানে কুকুরের দুধ থেকে যেটা কি বলেন, ল্যাকড্যাফ, ল্যাকক্যান। ল্যাকক্যান। আচ্ছা, হ্যাঁ, ল্যাকক্যানটা কি আমি অ্যানিমেল কিংডম ধরবো নাকি সার্কোস ধরবো? এটা সার্কোস। ও, আচ্ছা, ঠিক আছে। থাইরয়েড, যেমন থাইরয়েড মেডিসিন আছে আপনার। সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে, মানে কিডনির উপরে একটা গ্ল্যান্ড আছে, ওইটা থেকে আপনার একটা মেডিসিন তৈরি হয়। এগুলি গ্ল্যান্ড থেকে শুধু, মানে সার্কোসের যতগুলো পাবেন সবগুলাই কোনো না কোনো গ্ল্যান্ড। মানে সহজে বোঝার জন্য, গ্ল্যান্ড অর্থ গ্রন্থি, মানে এমন একটা মাংসপিণ্ড বায়ী যে কোনো প্রকার ডিসচার্জ, অর্থাৎ কোনো প্রকার নিঃসরণ করে, এই ধরনের যে গ্রন্থিগুলো আছে, এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড অথবা এক্সোক্রাইন গ্ল্যান্ড। অ্যানাটমিতে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড, অ্যানাটমি ফিজিওলজিতে পড়ানোর কথা। যেমন যতগুলা হরমোন হয়, এইটা এই সার্কোটসের মধ্যেই। আপনার ইনসুলিন যদি ধরি, ইনসুলিন মেডিসিন তৈরি হয়, এটা সার্কোটসে। এটা যদিও আপনার মনে করেন যে অ্যানিমেলের মধ্যে আসতেছে, কিন্তু এটা এই শ্রেণীর ভুক্ত। ইনসুলিন আমাদের আমাদের ওষুধ আছে, মানে সুস্থ গ্রন্থি। এখানে শুধু গ্রন্থিটাকেই এই নামে আলাদা করা হয়েছে। এখন বুঝতে পেরেছেন, নাকি এখনো কোনো অসুবিধা আছে? না, এখন ঠিক আছে, এখন ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা সামনে আর একটু এগিয়ে যাই। এই যে এখানে ধরেন যে ওই যে হলুদ হলুদ বা এটা হচ্ছে সালফার বা অন্যান্য আবার ওই যে এখানে বিভিন্ন কেমিক্যাল, যেমন অ্যাসিড আছে, বা বিভিন্ন থেকে ওষুধ তৈরি করে না, তার একটা ধরেন নমুনা আর কি। এই যে এগুলো একই রকমই। এই যে এটা ধরেন সাদাটা হচ্ছে সুগার অফ মিল্ক, যা দিয়ে আমরা টাইট্রেশন করি বা ওষুধ তৈরি করে থাকি। আর হলুদ রঙের এটা হচ্ছে আপনার হয়তো সালফার বা গন্ধক বা অন্য কোনো আপনার উপাদান, নাম লেখা নেই। আর এইখানে ধরেন যে এই ওষুধগুলো ওই যে হাতে, অনেক আগের ছবিটা, হাতে আপনার বানানো হতো। এবং দেখেন কোথাও লেখা আছে 4D, দেখতে পেয়েছেন সিপিয়া মধ্যে? আচ্ছা, এটা হচ্ছে D200, D4। এই দুইটা নতুন মনে হচ্ছে না শব্দ দুটো? দেখতে পাচ্ছেন কিনা? আমার এই ছবিটা দেখতে পাচ্ছেন?
আচ্ছা যে দেখা এখানে যা যাচ্ছে আচ্ছা, আচ্ছা। এখানে যা বোঝানো হয়েছে অর্থাৎ ওই যে আমি বলেছি না যে ওষুধগুলা ১ম এ 1 তারপর 2 তারপরে 3 তারপর 4 এভাবে তৈরি করা হয় এবং সেগুলি সংরক্ষণ করে রাখা হয়। ঠিক ল্যাবে ধরেন যে আমরা 3, 4, 5 এভাবে তৈরি করি না? ওপিয়াম 200 মানে এটা শক্তি এটাই বোঝানো হয়েছে। ডাইলুটেড ডি দিয়ে ডাইলুটেড বা পটেন্টাইজেশন এটা বোঝানোর জন্য ওই ডি টা ব্যবহার করা হয়। আর এই যে এখানে ডি আছে D4 মানে এটা চতুর্থ শক্তির ঔষধ। যদিও আমরা এগুলি ব্যবহার করি না। সাধারণত 3, 6, 12 আচ্ছা কেন ব্যবহার করি না? একের পর এক আমরা তো ধারাবাহিকভাবে ব্যবহার করতে পারি, তাই না? তাহলে আমরা কেন ব্যবহার করি না? ব্যবহার করি শুধু 50 সহস্রতমিক ওষুধে। কিন্তু অন্য ওষুধগুলাতে আমরা এরকম মাঝখানে বড়, বড় গ্যাপ দিয়ে কেন ওষুধ তৈরি ব্যবহার করি? একটা প্রশ্ন থেকে যায় না? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যখন ওষুধ দিয়েছেন তখন দেখেছেন এই আপনার 1 বা 2 যেভাবে কাজ করে 2, 3 পর্যন্ত একই রকম কাজ করে। আবার 3 এর পরে 4, 5, 6 এটা দেখা যাচ্ছে যে একই রকম। 6 এর পরে আবার দেখা যাচ্ছে যে অন্যগুলা এই মাঝখানে এই লম্বা একটা গ্যাপ দিয়ে যদি ওষুধের একটা মানে কি করব যে শক্তি ব্যবহার করা হয় তাহলে এর মধ্যে কার্যকারিতাটা অনেক বেশি পাওয়া যায় এবং বুঝতে সহজ হয়, লিখতে সহজ হয়। সেজন্যই এই মেডিসিনগুলার এরকম মাঝখানে বড়, বড় একটা গ্যাপ থেকে ওই শক্তিটা কাজ করে। তবে আপনার 4 এর পর যদি 5 তৈরি করে ওষুধ দেন সেটা কাজ করবে না তা না কিন্তু। কাজ করবে। 5 এর পর 6 যদি দেন কাজ করবে। কিন্তু দেখা গেছে যে ধারাবাহিকভাবে এইভাবে দেওয়ার চেয়ে একটু গ্যাপ দিয়ে ওষুধটা দিলে সেটা বেশি ভালো কাজ পাওয়া যায়। সেজন্যেই আসলে এরকম একটা লম্বা গ্যাপ ওষুধগুলা আমরা ব্যবহার করে থাকি। তবে আপনি নিজে ল্যাবে বা নিজে হাতে যদি ওষুধ তৈরি করে মানে ধারাবাহিকভাবেই ওষুধ দিতে থাকেন একটার পর একটা, সেটাও কাজ করবে। এইটা দিলেন তার পরবর্তী মানে পটেনসিটা দিলে এরপরে কাজ করবে। তার পরবর্তী পটেনসিটা দিলেও কাজ করবে। আচ্ছা। এখানে আসলে ওই যে ওষুধ নিয়ে আলোচনা করতেছে একটা ল্যাবের মধ্যে এবং এটা একটা ল্যাবের ছবি। ল্যাবে কিভাবে এখানে বিভিন্ন ধরনের ঔষধি উপাদানগুলির আপনার এখানে সংরক্ষণ করা আছে মানে সংগ্রহ করা আছে এইগুলি থেকে ওষুধ তৈরি করা হয়। এটা হলো হাতে ওই যে ঝাঁকি দিয়ে কিভাবে ওষুধ তৈরি করা হয় তারই একটা নমুনা। আপনাকে বলেছিলাম না যে লম্বা বোতল নেয়া হয়? এই যে বোতলটা দেখেন। এই বোতলটা ধরেন যে উপরে থেকে ওই সজোরে হাতের এখানে মানে ঝাঁকি দেয়। ধরে এই যে এখানে এই যে বোতল আছে এখানে উপরে ছিপি কিন্তু হাত দিয়ে এবং কাচের মুখাও কাচের কাচের দেখেন এটা দেখানোর জন্য আমি এই ছবিটাই করেছি এই যে এখানে আচ্ছা এরপরে আচ্ছা এইটা হচ্ছে যে এই যে পটেন্টাইজেশন এই যে এইরকম শিশিগুলা 1 ড্রাম বা 2 ড্রাম ওই আপনি যে ওই যে গর্ত ওই কথা বলেছেন ওর মধ্যে ব্যবহার করা হয়। আমি পারলে এরপরে আমি ওটার একটা ছবি দেখাবো। মানে আজকে না, যদি আমি ছবি সংগ্রহ করতে পারি ছবি দেখাবো। এই যে এখানে মানে অনেকগুলো ওষুধ সংরক্ষণ করে রাখা আছে ল্যাবে। সেগুলি সংগ্রহ করে ধরেন যে বিভিন্ন কোম্পানির লোকেরা বিভিন্ন জায়গায় যে সেল দেয় এগুলি থেকে দেখে বেছে দিয়ে থাকে। এখানে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল রুম। এখানে মানে ওষুধ একটা তৈরি করলো একটা বিশেষ ব্যাচের এই ওষুধটা কেমন হলো না হলো এটা ভালো মন্দ এটা বাজারজাত করার পূর্বে এটার কোয়ালিটিটা কন্ট্রোল করে ও মানে কিউসি প্রত্যেকটা কোম্পানিরই আছে। এরা বিভিন্ন প্রক্রিয়ার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর এটা বাজারজাত করে সব কোম্পানি। এটাও ওই যে ল্যাবেই কর্মরত একজন দেখা যাচ্ছে যে এইভাবে মাস্ক বা পরে তারপর কাজ করতে হয় তারই এটা একটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সর্বশেষ একটা ইয়ে আছে। আচ্ছা আমরা এদিকে না গিয়ে আমরা তাহলে যাই। এবার আমরা মূল আলোচনায় যাই। আমরা
ওই কয়েকটা ইসের কথা বলেছিলাম না, প্রক্রিয়ার কথা। এখন আমরা 7 নাম্বার প্রক্রিয়ার কথা বলবো, যে 7 নাম্বার যে মেডিসিনটা আছে, যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাতে কিভাবে ওষুধ তৈরি করা হয়। ঠিক আছে? হ্যানিম্যানের যে নীতি আছে বা নিয়ম আছে, তার 7 নম্বর যে প্রক্রিয়াটা আছে, এই 7 নম্বর প্রক্রিয়া বা ফর্মুলাতে যে ওষুধ তৈরি করা হয়, এই প্রক্রিয়ায় সাধারণত শুষ্ক এবং খনিজ পদার্থ, আমরা এর আগে দেখেছি না, শুষ্ক যে খনিজ পদার্থ আছে, এই খনিজ পদার্থগুলোকে যখন আমরা শক্তিকৃত করব বা পটেন্টাইজেশন করব, তখন এই প্রক্রিয়াতে ওষুধ আপনার প্রস্তুত করা হয়। যেমন যদি উদাহরণ দেই, তাহলে কি মেডিসিন এই প্রক্রিয়াতে করা হয়, সেটা হচ্ছে আপনার অ্যালুমিনা, ক্যালকেরিয়া সালফ, ক্যালকেরিয়া ফস। আচ্ছা, এখানে আমি বোঝার সময়, অ্যালুমিনা ধরেন যে এক ধরনের মিনারেল বা খনিজ পদার্থ। ক্যালকেরিয়া সালফ, ক্যালকেরিয়া হচ্ছে ক্যালসিয়াম, আর ওটা হচ্ছে সালফেট, দুটার সমন্বয়ে এই মেডিসিনটা তৈরি করা হয়, ক্যালকেরিয়া সালফ। ক্যালকেরিয়া ফস, এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট, দুটার সমন্বয় করে এই মেডিসিনটা তৈরি করা হয়। তো এই ধরনের যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিন যখন প্রস্তুত করা হয়, এটা হচ্ছে যে আগে পাউডার ফর্মে, শুষ্ক বা শুকনা পাউডার ফর্মে এ ধরনের খনিজ পদার্থ যখন ওষুধ তৈরি করা হয়, তখন দেখা যায় যে এই ওষুধগুলা যদি আমরা সরাসরি আরএসএ দিয়ে মানে ঝাঁকি দেই, এগুলি সঠিকভাবে বিচূর্ণ হবে না। যার কারণে এটা দুগ্ধ শর্করার মাধ্যমেই আমাদের ওষুধ প্রস্তুত করতে হয়, এবং এর রেশিওটা ওই একই রকম 1:9। এই রেশিওতেই আপনার ঘর্ষণের মাধ্যমে, আমি যে কিছুক্ষণ আগে যেটা বলেছি, পুরোপুরি 1 ঘন্টা কাজ করার ফলে আমরা 1x ওষুধ তৈরি করতে পারবো। বুঝতে পেরেছেন 7 নম্বর প্রক্রিয়া? এটা রেশিও বললাম যে আপনার 1:9, এই রেশিওতে আমাদের দশমিক ওষুধগুলা তৈরি করতে হবে। আর এবার আসেন 8 নম্বর ফর্মুলা। 8 নম্বর মানে 7, 8, 9 প্রায় কাছাকাছি মনে হবে যে একই রকম। এর আগের গুলো যেমন অনেক ভিন্নতা ছিল, এখানে একটু সূক্ষ্মভাবে যদি না বুঝি, তাহলে এটা বুঝতে একটু কষ্ট হবে। আমার যে সোর্সের কথাগুলি বলেছি না বা একটু আগে দেখিয়েছি না, ওটা যদি মনে রাখেন, তাহলে এই মেডিসিনটা বুঝতে মানে এই প্রক্রিয়াটা বুঝতে সহজ হবে। এবারের 8 নম্বর প্রক্রিয়া হচ্ছে যে কতগুলি তরল ভেষজ পদার্থ আছে। এই শুনেন ২ টা কথা। একটা হচ্ছে তরল ভেষজ পদার্থ, কিন্তু এই তরল মানে পদার্থগুলো আপনার তরল ভেষজ বহের সাথে দ্রবীভূত হয় না। মানে এটা যদি আমরা আরএস এর সাথে মিশাই, এর আগে কিন্তু আমরা শুষ্ক খনিজ পদার্থ দেখলাম, যেটা আরএস এ মানে বিচূর্ণ ছাড়া এটা শক্তিকৃত করা যায় না। এটা হচ্ছে যে ঐরকম না, তরল পদার্থই, কিন্তু আপনার তরলের সাথে অর্থাৎ আরএস এর সাথে এটা মানে যদি আমরা বিভাজন করি, সঠিকভাবে বিভাজন হয় না। যার কারণে যেমন মেলানড্রিনাম, ভ্যারিওলিনাম, এই দুটাই হচ্ছে জীবাণু। আমরা নোসোড মেডিসিনে পড়েছিলাম না, মেলানড্রিনাম, ভ্যারিওলিনাম। আর পক্সের জীবাণু হচ্ছে এই মেলানড্রিনাম। আমাদের যে পক্স হয়, এই পক্সের জীবাণু, এই জীবাণুটা সংগ্রহ করে এটা যদি সরাসরি আরএসএ দিয়ে আমরা ওষুধ তৈরি করতে যাই, এটা সঠিকভাবে ওষুধ তৈরি হবে না, মিশবে না, পানিতে দ্রবীভূত হবে না, আরএসএ দ্রবীভূত হবে না। যার কারণে এই জীবাণুগুলোকে করতে হয় কি, সুগার অফ মিল্কের সাথে মিলাতে হয়। প্রক্রিয়াটা ওই একই প্রক্রিয়াতে 1:9, এই ফর্মুলাতেই এখানে ওষুধ তৈরি করতে হবে, এবং 1 ঘন্টা কাজ করতে হবে। 3টা ভাগ করে 20 মিনিট 20 মিনিট 20 মিনিটকে আবার 10 মিনিট করে ভাগ করতে হবে। 10 মিনিটের মধ্যে 6 মিনিট ঘর্ষণ করতে হবে, 3 মিনিট এটাকে
সুন্দর করে মেশাতে হবে আর 1 মিনিট। এটা চেঁচে যে সাইডে লেগে থাকে এগুলিকে আবার পরিপূর্ণভাবে সবকিছুর সাথে মিশিয়ে দিতে হবে। ওই 3 ভাগের প্রথম 1 ভাগ 20 মিনিট কাজ করার পর দ্বিতীয় 1 ভাগ ওর সাথে মিশিয়ে আবার ঘর্ষণ করতে হবে। দ্বিতীয় 1 ভাগ ঘর্ষণের 20 মিনিট চলে গেলে তৃতীয় যে 1 ভাগ ছিল সেটাও ওর সাথে মিশিয়ে ঘর্ষণ করতে হয়। আচ্ছা 3 টা ভাগ না করে আমরা একসাথে যদি ঘর্ষণ করি তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে আমরা যদি 3 টা ভাগ করে ঘর্ষণ করি তাহলে এটা খুব সুন্দরভাবে দ্রবীভূত হয়। আর যদি একসঙ্গে করি তত সুন্দরভাবে দ্রবীভূত হয় না বিধায় এটা 3 টা ভাগে ভাগ করে মানে সুগার মিল্কগুলা মিশাতে হয় বা ঘর্ষণ করতে হয়। এটার পরবর্তী শক্তিও ঠিক একই রকম 1x তৈরি হবে 1x থেকে এর সাথে 1 ভাগ ঔষধ আর বাকি 9 ভাগ হচ্ছে ভেষজ সহযোগে দুগ্ধ শর্করা সহযোগেই দ্বিতীয় শক্তি তৈরি করতে হবে। দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ এভাবে ওষুধ তৈরি করতে হবে। এবার আসি আমরা 9 নম্বর প্রক্রিয়া যেটা আছে, এটাই হ্যানিম্যানের শেষ প্রক্রিয়া যেভাবে ওষুধ তৈরি করা হয়। এটা হচ্ছে যে সকল টাটকা উদ্ভিদ, এর আগে কিন্তু উদ্ভিদের শুধু তরল পদার্থ, টাটকা উদ্ভিদ অথবা জান্তব পদার্থ মেলান্ড্রিনাম, ভ্যারিওলিনাম এটা কিন্তু আমরা পড়েছি হলো নোসোড মেডিসিনের। এখানে ঠিক ওই নোসোড এবং আপনার উদ্ভিদ দুটোর ক্ষেত্রেই এই ওষুধ মানে এই প্রক্রিয়া চলে, যেটা হচ্ছে টাটকা উদ্ভিদ এবং জান্তব পদার্থ যেটা আপনার ভেষজ বহর সাথে বিশেষ করে তরল ভেষজ বহের সাথে এটা সঠিকভাবে দ্রবীভূত হয় না, যার কারণে এটা দুগ্ধ শর্করার সাহায্যে আমাদের ওষুধ তৈরি করতে হয়। যেমন এর উদাহরণ যদি দেই তাহলে ম্যাডোরিনাম, অ্যাগারিকাস। ম্যাডোরিনাম কিন্তু গনোরিয়ার জীবাণু। ম্যাডোরিনাম হচ্ছে গনোরিয়ার জীবাণু। এটাকে তৈরি করতে আপনার এই 9 নং প্রক্রিয়াতে মানে দুগ্ধ শর্করার সাহায্যেই বিচূর্ণ আকারে তৈরি করতে হবে প্রথম ওষুধগুলা। আর এরপরে অ্যাগারিকাস হচ্ছে এক ধরনের আপনার এটা কি বলবো ছত্রাক বা আপনার ওই যে কাঠের মধ্যে এক ধরনের আপনার হয় গ্যানো অ্যাক্সিলিয়াম ডার্মা গ্যানো আমাদের এইখানে অনেক কাঠের মধ্যে এক ধরনের শক্ত আপনার ব্যাঙের ছাতা হয়, এটা অনেকটা এই জাতীয় আপনার অ্যাগারিকাস মসকাস, এটা এরকম একটা তো এটাকেও আপনার জান্তব উদ্ভিদ বা টাটকা উদ্ভিদ কিন্তু সরাসরি আপনার এটা দ্রবীভূত হবে না তরল পদার্থে, যার কারণে এই ক্ষেত্রেও দুগ্ধ শর্করা সহযোগেই আমাদের তৈরি করতে হয় এবং তার পরবর্তী এটা তৈরি করার পর 1x শক্তি তৈরি হয়, 1x থেকে 2x, 2x থেকে 3x এভাবে শক্তিকৃত করতে হয়। এইবার একটা কথা আসে যে আমরা তাহলে কত শক্তি পর্যন্ত এই প্রক্রিয়াতে তৈরি করব, এবং এখানে একটা মজার জিনিস আছে, সেই মজার জিনিসটা আমি বলি। জাম্পিং পটেন্সি, জাম্পিং পটেন্সি নামে একটা মানে অদ্ভুত একটা আছে প্রক্রিয়া, এটাকে বলা হয় জাম্পিং পটেন্সি। এটা তরল পদার্থ থেকে আমরা যখন মানে ভুল বলেছি, আপনার শুষ্ক পদার্থ বা এই যে সুগার মিল্কে যেটা আপনার ওষুধ তৈরি করলাম, এটার থেকে যখন তরলে রূপান্তর করব তখন আমাদের এই জাম্পিং পটেন্সি তৈরি হয়। জাম্পিং পটেন্সিটা হচ্ছে আমরা এভাবে মানে দশমিক রীতিতে 6x পর্যন্ত ওষুধ তৈরি করতে পারি বা তৈরি করতে হয়। 6x এর পরে এটা তরলে রূপান্তর করতে হয়, এর আগ পর্যন্ত না। এরপরে এই পর্যন্ত আমরা শুষ্কভাবেই ঘর্ষণের মাধ্যমে সুগার অফ মিল্কে আমরা ওষুধ তৈরি করব টাইট্রেশনের মাধ্যমে। তারপরে আমরা কি করব, 50% বা 50 ভাগ নিব হচ্ছে ডিস্টিল ওয়াটার এবং তার সাথে 50 ভাগ হচ্ছে অ্যালকোহল বা আরএস, আর 1 ভাগ মাত্র 1 ভাগ নিব ঔষধ।
তাহলে টোটাল হলো কত? 1:100 এই রেশিওতে কিন্তু ওষুধ তৈরি হচ্ছে। এই রেশিওটা আমি আবার বলে দিচ্ছি, এই তরলে রূপান্তরের যে প্রক্রিয়া বা জাম্পিং পটেন্সি, এটা হচ্ছে ষষ্ঠ শক্তি বা 6x ওষুধের 1 বা 1 ভাগ আমরা ওষুধ নিব, 50 ভাগ নিব ডিস্টিল ওয়াটার আর 50 ভাগ নিব আরএস। এই আরএস নিয়ে সজোরে আমরা 10টা বা 12টা ঝাঁকি দিব। ঝাঁকি দেওয়ার পরে যে ওষুধটা তৈরি হলো, এটা হচ্ছে যে আমাদের 8x শক্তিতে রূপান্তরিত হবে। 7x এখানে হয় না। মাঝখানে এই জন্যই জাম্পিং পটেন্সি, যে আপনার 6x থেকে সরাসরি 7x তারপরে 8x এভাবে বানাতে পারবেন না, যেটা হ্যানিম্যান এই সূত্রটা দিয়ে গেছেন যে এখান থেকে যখনই আমরা ওষুধ তৈরি করব, এটা সরাসরি 6 থেকে 8x ওষুধে রূপান্তরিত হবে। আর যদি এটা প্রক্রিয়া ধরি শততমিক, তাহলে এটা মাত্র 4 শক্তি তৈরি হয় বা 4 চতুর্থ। আর দশমিক রীতির এই মেডিসিনটা তৈরি হয় হচ্ছে 8x। এরপর থেকে আপনার তরল আকারে ওইখান থেকে 1:99 এভাবে আপনার মানে ওই যে কত বলবো যে লাখ পটেন্সি পর্যন্ত আপনারা ওষুধটা তৈরি করতে পারবেন। তো আমরা আজকে একটা নতুন জিনিস শিখলাম যে জাম্পিং পটেন্সি, এবং জাম্পিং পটেন্সিটাই হচ্ছে শক্তি মানে চূর্ণকৃত ওষুধকে তরলে রূপান্তর করার প্রক্রিয়া। আর এটা করতে হয় ষষ্ঠ শক্তি থেকে, মানে আমরা তৈরি করব অষ্টম মানে 8x, এরপর থেকে আমরা তরলে রূপান্তর করতে পারবো। তো তাহলে আমরা জানলাম যে কিভাবে ওষুধ তৈরি করতে হয় এবং এই ওষুধ তৈরির প্রক্রিয়াগুলো আমরা জানলাম। মোটামুটি আমাদের আজকে 9টা প্রক্রিয়ায় পরিপূর্ণ হয়ে গেল। এরপরে মানে আমরা মানে ওষুধ তৈরি করি কিভাবে, তাহলে জানলাম যে ওষুধ তৈরির ফর্মুলা হচ্ছে 2 ভাবে, একটা হচ্ছে তরল ভাবে আর একটা বিচূর্ণর মাধ্যমে। তো বিচূর্ণ কিভাবে তৈরি করতে হয়, তরল কিভাবে তৈরি করতে হয়, এবং এই হ্যানিম্যানের যে 9টা ফর্মুলা আছে সেই 9টা ফর্মুলা সম্পর্কে আমরা জেনে নিলাম। পাশাপাশি জাম্পিং পটেন্সি সম্পর্কে জানলাম, যার কারণে হ্যানিম্যানের যে আপনার 9টা প্রক্রিয়া বা 9টা ফর্মুলা আছে এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আধুনিক 2টা প্রক্রিয়া আছে, আমি পরবর্তীতে এই আধুনিক প্রক্রিয়াগুলি সম্পর্কে মানে পরবর্তী ক্লাসে বা সময় পেলে আমি বলবো। আচ্ছা, আমরা তো তাহলে কিভাবে ওষুধ তৈরি করতে হয়, কিভাবে শক্তিকৃত করতে হয় আমরা সবই জানলাম, এবং 9টা ফর্মুলায় এখান এখান থেকে জেনে নিলাম, ঠিক না? আচ্ছা, আমি তাহলে এবার চলে যাই। স্লাইড